আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রী। একটুখানি অসচেতনতা আর তাতেই থমকে যেতে পারে আমাদের জীবনের গতি। আমরা নিত্যদিনে কাজের প্রয়োজনে হুটহাট কিংবা হরহামেশাই হাড় কিংবা জয়েন্টে আঘাতপ্রাপ্ত হয়ে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলোকে ঘরোয়াভাবে সমাধানের চেষ্টা করে থাকি। দর্শক, তাতেই ঘটে বিপত্তি। আমরা এই যে নিত্যদিনে বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হয়ে থাকি, হাড়ে কিংবা জয়েন্টে আঘাতপ্রাপ্ত হয়ে থাকি, এই সমস্যাগুলো নিয়ে আপনার সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাওয়া কতটুকু জরুরি এবং না গেলে এটি কতটুকু দীর্ঘস্থায়ী জটিলতার কারণ হতে পারে, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান, যিনি বিভাগীয় প্রধান অধ্যাপক আর্থ্রোপ্লাস্টি এবং আর্থ্রোস্কোপিক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার জিএম জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক অর্থোপেডিক সার্জারি বিভাগ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর, ঢাকা। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। স্যার, জয়েন্ট ইনজুরি অর্থাৎ জোড়ায় দুর্ঘটনা বা আঘাতপ্রাপ্ত হওয়া, স্যার একটু শুরুতে জানতে চাই যে মানে এটা বলতে আমরা কি বুঝি এবং কোন কোন জয়েন্ট সাধারণত আঘাতপ্রাপ্ত হতে পারে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আঘাতপ্রাপ্তির সংখ্যা বা সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটা প্রশ্নের জন্য। যখন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, সবচেয়ে বেশি যে জায়গাগুলো আমাদের আঘাতপ্রাপ্ত হয়, আমাদের লোয়ার লিম্ব বা নিচের লিম্বে আমরা তিনটি জায়গা আইডেন্টিফাই করি। একটি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, একটু হচ্ছে নি জয়েন্ট বা হাঁটু, আর একটু হচ্ছে হিপ জয়েন্ট। অ্যাক্সিডেন্ট সেগুলো যদি মারাত্মক হয়, এই তিনটি জয়েন্টই প্রধানত এফেক্টেড হয়। তাছাড়াও পড়ে গেলে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ছাড়াও খেলাধুলাতে এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এগুলোও আমাদের এফেক্টেড হয়। মোট কথা হচ্ছে জয়েন্টে ইনজুরি হয় খুব বেশি, এবং এগুলো খুব কারেক্ট ডায়াগনোসিস যদি আমরা না করতে পারি বা ব্যর্থ হই এবং অ্যাপ্রোপ্রিয়েট টাইমে যদি আমরা ট্রিটমেন্টটা না করতে পারি, তাহলে রোগী অনেক সাফার করে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে জটিলতাগুলো হচ্ছে, বাংলাদেশে তো আপনি রেগুলার রোগী দেখছেন এবং এই প্রেক্ষাপটটা দেখছেন, মানে সাধারণত কি পরিমাণ রোগী আক্রান্তের ঝুঁকিতে রয়েছে বা কি পরিমাণ অ্যাক্সিডেন্টগুলো আপনাদের শরণাপন্ন হচ্ছে? জি ধন্যবাদ। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হার পৃথিবীর অন্যতম বেশি। সবচেয়ে বেশি যে কটি দেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, বাংলাদেশ তাদের অন্যতম। বাংলাদেশের ট্রাফিক সিস্টেমটা অনেক ইরেগুলার এবং ডিসিপ্লিন না, অর্থাৎ এখানে রং সাইডে গাড়ি চলে এবং একই রোডে রিক্সা, সেখানে বহু গতি সম্পন্ন যানবাহন ট্রাক, বাস সব এক রোডে চলে, সেখানে অ্যাক্সিডেন্ট বেশি হবেই। এবং অ্যাক্সিডেন্ট বেশি হলেই মানে হচ্ছে জয়েন্ট এফেক্টেড হবে। তাছাড়া আমাদের দেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটি দেশ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে এবং আরও বেশি ইন্ডাস্ট্রি অনেক বেশি, সেখানেও অনেককে আঘাতপ্রাপ্ত হয়। সব মিলিয়ে আমাদের যে ট্রমাটা এটা খুব বেশি, এবং জয়েন্টে ট্রমা মানে হচ্ছে তার ভোগান্তি অনেক বেশি। জয়েন্টের ট্রমা যদি হয়, তার অ্যাকুরেট ডায়াগনোসিস প্রয়োজন, ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপর ইনভেস্টিগেশন। অনেক সময় শুধুমাত্র এক্সরে করেই ডায়াগনোসিস করতে চায়, সেটা অনেক সময় সম্ভব না। অনেক সময় সিটি স্ক্যান প্রয়োজন হয়, এমআরআই প্রয়োজন হয়। প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা জানবো, একটু স্যারের কাছে আসি। স্যার, এই যে এত দুর্ঘটনা হচ্ছে বা এত জটিলতা হচ্ছে, এর মধ্যে কোনটি আসলে জয়েন্ট ইনজুরি, কোনটি লিগামেন্ট ইনজুরি এবং কোনটি মাসেল টান লেগেছে, আমরা কেন ঘরোয়াভাবে এত সমাধানের চেষ্টা করি, এটি গুরুত্ব দেওয়া আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এই যে ধরনের ইনজুরিগুলো ঘটনা ঘটছে, এটা মেইনলি ডিপেন্ড করে, যেমন যে ইনজুরিতে ভিকটিম যে বা যে আঘাতপ্রাপ্ত হয়, কি টাইপের আঘাতপ্রাপ্ত হলো সেটার উপর ডিপেন্ড করে। একজন যদি আমরা যে মোটর সাইকেল চালায়, সে এক ধরনের ইনজুরি হইতে পারে। যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, অন্য একটা গাড়ি এসে তাকে আঘাত করছে, সে এক ধরনের ইনজুরি হইতে পারে। আবার যেটা
মেসিভ আকারে বড় ধরনের একটা বাস অ্যাক্সিডেন্ট, সেটা ইনজুরি হতে পারে, অথবা অনেক সময় বিল্ডিং ধস বা বার্ন, যে কোনো ইনজুরি হতে পারে। এবং এই ইনজুরিগুলো যে খেলাধুলাও হতে পারে। আচ্ছা, সুতরাং ইনজুরি নিয়ে আসে, তো এক এক ধরনের আমরা চিন্তা করি যে কোথায় ইনজুরি হয়েছে, কি ধরনের ইনজুরি হয়েছে, এবং সে ভিকটিম যে আঘাতপ্রাপ্ত হলো সে কি অবস্থায় আছে। তো এই ধরনের ইনজুরিটা অনেক ক্যাটাগরি হতে পারে, যে আপনি যে বলছেন যে হাড় জোড়ার যে মধ্যে অনেক কিছু থাকে, যে লিগামেন্ট, বাহিরে চামড়া থাকে, তারপরে আশেপাশে মাসল থাকে, তারপরে বোনস থাকে, তারপরে জয়েন্টে লিগামেন্ট থাকে। তো দুর্ঘটনার বা আঘাতপ্রাপ্তের তীব্রতার অনুযায়ী ভিত্তি করে আমরা এক এক রকমের ভাগে ইনজুরিটা পেয়ে থাকি। সেটা হইতে পারে সিম্পল একটা স্পেন মস্কানো, সেটা হইতে পারে হাড় ভাঙা, সেটা হইতে পারে জোড়া ছুটে যাওয়া, অথবা বাইরের দিকে ঠিক আছে ভিতরের লিগামেন্ট ইনজুরি। তো এগুলো হলো এজ এ আমরা চিকিৎসক হিসাবে যখন রোগীটা ইমার্জেন্সিতে আসে, তার হিস্ট্রি নিয়ে তাকে ফিজিক্যালি দেখে প্রয়োজন বোধে অলরেডি যে আমাদের পারভেজ স্যার বলে গেছেন যে এক্স-রে, এমআরআই, যখন যেটা প্রয়োজন সিটি স্ক্যানে করে আমরা রোগগুলার অ্যাকচুয়ালি ডায়াগনোসিস কনফার্ম করি, সাথে সাথে তার চিকিৎসা ব্যবস্থাটা দিতে থাকি। নিশ্চয়ই। একটু স্যার আপনার কাছে জানবো, এই যে তরুণ প্রজন্মের মাঝে আমরা খেয়াল করি এখন তো অনেক বেশি জিমনেশিয়ান রয়েছে বা হেভি ওয়েট বেয়ার করছে অনেকে, বিভিন্ন অ্যাথলেট রয়েছে বা ক্রিকেটার বা ফুটবল প্লেয়ার যারা রয়েছে, তারা খেলতে গিয়ে বা ভারী জিনিস তুলতে গিয়ে হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হয়। অনেকেই বলে যে লিগামেন্টটি ছিঁড়ে গিয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে। আসলে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে কিনা কি করে বুঝবে তিনি? জি, ধন্যবাদ। বিশেষ করে যখন আমাদের ইতিহাস বলে যে ফুটবল খেলায় পড়ে গেছে এবং পড়ে যাওয়ার পর উঠতে কষ্ট হয়েছে, এবং যখন বাইরে যায় মাঠের তখন তাকে সাপোর্টেড, এই ধরনের ইতিহাস যদি হয় তাহলে আমরা মনে করি যে হাঁটুতে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে। তো লিগামেন্ট ইনজুরির ইতিহাসটাও খুব সুন্দরভাবে নিতে হয় যে কিভাবে তার হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাছাড়াও আমরা তখন তাকে এক্সামিন করি, ফুলা আছে কিনা, মুভমেন্টে কোনো বাধা আছে কিনা, এগুলা এক্সামিন করে আমরা যদি ধারণা করি যে লিগামেন্ট ইনজুরি হয়েছে, তখন আমরা এক্স-রে, অনেক সময় প্রয়োজন বোধে তাকে এমআরআইও দিই। আর যদি দেখি যে তার ভেঙে গেছে এবং জয়েন্ট ইনভলভ করছে, তখন আমরা সিটি স্ক্যান করি। এই যে অনেক সময় রোগীরা আমাদের কাছে দাবি জানায় যে এত কিছু করার কি দরকার, আসলে প্রয়োজন আছে। একটা এক্সরেতে আমরা দেখতে পাই যে ওটা হালকা ভাঙা আছে, কিন্তু এটাকে তো এনলার্জ করার জন্য সিটি স্ক্যান করতে হয়। আরো বেশি যে সাথে লিগামেন্ট ইনজুরি আছে কিনা সেজন্য আমাকে এমআরআই করতে হতে পারে। সুতরাং সঠিক সময় সঠিক যদি ডায়াগনোসিস আমরা ফেল করে যাই তাহলে কিন্তু ওই রোগী, তার মানে আমরা বলতেই পারি শুধুমাত্র ফিজিক্যাল এক্সামিনেশনে কখনোই ডায়াগনোসিস সম্ভব নয়। প্রত্যেকটি রোগীর জন্য কার কি সমস্যা সেই অনুযায়ী হিস্ট্রি নিয়ে ইনভেস্টিগেশন করাটা খুব বেশি প্রয়োজন, এবং সেটা কেবলমাত্র আপনারাই শনাক্তকরণ করতে পারেন। স্যার, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। জি জি, আমার নাম সালমা খাতুন। কি সমস্যা দর্শক? আমার সালমা খাতুন, আমার পরশুদিন সন্ধ্যাবেলায় মানে একটা সিঁড়ি ছিল, আমি দেখতে পাইনি, আর একটা ডব দিয়ে পা ধাপ দিয়েছি, তো ওই পাটা একটু এরকম কাট হয়ে গেছিল। কাট হয়ে যেয়ে মনে করেন ওইটা রাত্রেবেলা দেখি বেশ চনচন করে ফুলে গেল। তো আমি একটু বরফের পানি দিয়েছিলাম, তারপরে রাত 9টা-10টার দিকে আমি ওই গরম পানি করে, একজনে বললো লবণ দিয়ে ওর মধ্যে পা ভিজিয়ে রেখে একটু সেক দেন, তো সেক দিলাম। সেক দিয়ে তারপরের দিন আমার পাশে বাসায় এক ডাক্তার আছে, ওই ছেলেকে বললাম, ওই ছেলে বললো একটু ব্যথা আছে, বললো অ্যান্টি রোলাক্স 10 mg খান, তার সাথে একটা গ্যাসের ট্যাবলেট খান। তো খেয়েছি, খেয়ে ব্যথাটা নাই, আজকে ব্যথাটা নাই, কিন্তু ফোলা আছে, অনেক ফোলা আছে, গোড়ালি পায়ের গোড়ালিতে ফোলাটা আছে। জি, গোড়ালির এই উপরে, মানে নিচে উপরে 2 জায়গায় ফোলা আছে। তো এখন কি আমি আরো রোলাক খাবো না কি করব? তো এক্সরে করতে পারিনি, আজকে তো শুক্রবার, ওই সব বন্ধ। দর্শক একটু জানতে চাই যে আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিনা, কিডনিতে কোনো জটিলতা রয়েছে কিনা? আমার 67 বছর বয়স। 67 বছর, জি। আর কোনো জটিলতা রয়েছে কিনা, হার্টের কোনো সমস্যা বা কিডনিতে কোনো ধরনের জটিলতা? হ্যাঁ হ্যাঁ, কিডনিতে নাই, হার্টে আমার 16 সালে রিং পরানো আছে, 2টা রিং পরানো আছে। রোলা কতদিন খেয়েছেন, কটা খেয়েছেন? ওই
কালকে সকালে একটা খেয়েছি আর রাত্রে একটা খেয়েছি। কিন্তু ফোলা আর ভাবটা খাইনি। রয়েছে, তাই তো? জি, মানে আপনার পায়ের গোড়ালিটা ফুলা রয়েছে, কিন্তু আপনি হাঁটতে পারছেন। গোড়ালির এই দুই পাশে যেই একটা কিনুই থাকে না, হাড় থাকে, আর সামনেও এইটুক জায়গা নিয়ে ফুলেছে। জি 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 গোড়ালি কম, এই সামনের জায়গাটা ফুলেছে। জি। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার, ধন্যবাদ প্রশ্নটির জন্য। অ্যাকচুয়ালি আমরা যে ইতিহাসে যেটা আমরা ধারণা করছি সেটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেইন। এখন অ্যাঙ্কেল স্প্রেইনে আমরা সাধারণত রেস্ট দেই, ইমোবিলাইজেশন দিয়ে, অনেক সময় অ্যাঙ্কেল ব্রেস অথবা প্লাস্টার করি, কোল্ড কম্প্রেশন দেই, আর এলিভেশন, পাটা উঁচু করে রেখি। আচ্ছা, তারপরে আমরা ব্যথার ওষুধ, যদি ব্যথার অনুযায়ী আমরা ওষুধ দিই, তাহলে রাইস বলে রেস্ট, ইমোবিলাইজেশন, কোল্ড কম্প্রেশন, এলিভেশন, এই চারটা দিয়ে আমরা সাধারণত ট্রিটমেন্ট করি। এরপরে আমরা কিছুদিন পরে 2 থেকে 3 সপ্তাহ পরে আমরা রোগীকে আসতে বলি। তারপরে অ্যাসেসমেন্ট করি, এক্সামিন করে যে তার যে অ্যাঙ্কেল স্প্রেইনটা এটা গ্রেড 1 না গ্রেড 2 না গ্রেড 3। গ্রেড 1-এ এটা ভালো হয়ে যাবে, গ্রেড 2-তে অনেক সময় এরপরে ফিজিওথেরাপি লাগে, অ্যাঙ্কেল ফিজিওথেরাপি। কিন্তু কিছু পার্ট আছে যেটা এমআরআই করে আমরা দেখি যে এটিএলএফ বা একটা টেন্ডন ইনজুরি থাকে, তাহলে এটা একটা অপারেশন করা লাগতে পারে। আচ্ছা, এই আচ্ছা। এই জিনিসটাই অনেক সময় আমাদের মিসগাইড হয়, যে আপনার যদি এক্সট্রিম হয়ে যায়, যে আপনার 1.5 মাস বা 2 মাসে যদি কোনো উন্নতি না হয়, পাটা ঘুরে যায়, তাহলে অল্প কিছু পার্সেন্টেজ যাদের অপারেশন লাগতে পারে। আচ্ছা। সো সেজন্য আমরা যেটা বলি যে আপনি সবকিছু গড় পড়াতে ফেলা যাবে না। আপনার হয়তো অল্প কিছু 7 দিনও ভালো হতে পারে, 14 দিনও ভালো হতে পারে, বা 3 সপ্তাহ। অনেকের আবার একটু পায়ে কিছু আগে থেকে জটিলতা, তার ফিজিওথেরাপি লাগতে পারে। কিন্তু একটা পার্ট আছে, স্মল পার্ট, 5%, যারা এই টেন্ডন ছিঁড়ে যাওয়ার ফলে পাটা ঘুরে যায়, তাদের যে এক্সক্লুড করে অপারেটিভে নিয়ে যেতে হয়, এটা কিন্তু আমাদের অর্থোপেডিক সার্জনরা গাইড করতে হবে। আচ্ছা, তো আমি একটু এইটার সঙ্গে স্যারকে অ্যাড করব যে উনি তো খুব বেশি শঙ্কিত হয়ে রয়েছেন এবং 67 বছর বয়স বলছিলেন, অ্যাসোসিয়েটেড কার্ডিয়াক ডিজিজ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তো উনি আসলে এই মুহূর্তে কি করতে পারে? আচ্ছা, এই মুহূর্তে আমি ওনার কথা থেকে বা আমাদের আলোচনা থেকে আমি বলতে চাই, অ্যাকচুয়ালি ওনার যেহেতু যেই বয়স, সে ডায়াবেটিক পেশেন্ট, তার রিং পরানো আছে, তাকে আমরা অনেকটা কনজারভেটিভ চিকিৎসার দিকে যেতে হবে। যেমন বেসিক যে কিছুটা হট কম্প্রেশন দিতে পারে, উনি অলরেডি গরম পানিতে পা ভিজাচ্ছেন, আবার তার পাটা একটু এলিভেট করে উঠিয়ে রাখতে হবে। পর্যন্ত ওখানে একটা ক্র্যাব ব্যান্ডেজ ব্যবহার করতে পারে, বা অ্যাংলেট আছে। এবং যদি প্রথম 7-10 দিন উনি যদি তার মুভমেন্টটা বা হাঁটাটা ওয়েট বেয়ারিং যদি না করে পা দিয়ে, অথবা হাঁটতে থাকলেও ক্রাসের সাহায্যে হেল্প নেবে, তাহলে আস্তে আস্তে ফুলাটা কমে যাবে। তো এরকম 7-10 দিন থাকার পরে তারপরে সে রেগুলার আস্তে আস্তে পায়ে ভর দিয়ে হাঁটবে, ব্যায়াম করবে, হাঁটুর নড়াচড়া, যাতে আর দ্বিতীয় একটা কোনো এরকম মচকায় না, সেদিকে খেয়াল রাখতে হবে। as because she is in diabetic patient, সুতরাং তাকে একটু সতর্কতা থাকতে হবে। আবার এটাও মনে রাখতে হবে ওনাকে যে অ্যাঙ্কেল স্প্রেন যদি আমরা ইনিশিয়ালি ভালোভাবে ব্যবস্থা না করতে পারি, চিকিৎসা না করতে পারি, তাহলে এটা কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকবে, পরবর্তীতে এটা জটিলতার মাত্রাটি দীর্ঘদিন ক্যারি করতে হবে। স্যার, আমরা দর্শককে হয়তোবা বুঝাতে পেরেছি, তিনি সচেতন হবেন। আরো একজন দর্শক অপেক্ষায় রয়েছে। দর্শক কে আছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, রহমান বলছিলাম খুলনা থেকে। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনছি। জি জি, কি সমস্যা বলুন? ওনার অটোইমিউন ডিজিজ আছে এবং ফ্রোজেন শোল্ডার। জি, আরেকটিবার বলবেন আপনার বয়স কত, কি সমস্যা হয়েছে? বয়স হচ্ছে নাসির রহমান, ওনার বয়স হচ্ছে 53। জি, কি সমস্যা? হ্যাঁ, আমরা দেখাইছিলাম, এএনএ পজিটিভ হওয়ার পরে নজরুল ইসলাম স্যারকে দেখানো হয়েছে, আর হচ্ছে আহমদুল্লাহ স্যারকে দেখানো হয়েছে, আর খুলনা ডাক্তার দেখানো হয়েছে। তার জন্য দুইজন বলছে ওনার অটোইমিউন ডিজিজ, ওনাকে এসএলই রোগ, এজন্য ওনাকে ওষুধ দিছে, রিকোনিল, মেথক্স আর ফলিটা, এই ওষুধ দিছে। দেওয়ার পরে খাচ্ছে, কিন্তু আসলে তো রোগে বেশি ইমপ্রুভ হয় না, ব্যথা থাকে ফিরায়, আর ডায়াবেটিস আছে ওনার। আচ্ছা আচ্ছা
স্যার কিছু এখন, প্রশ্ন করতে চান কিনা? হ্যাঁ, অনেকগুলো পরীক্ষা নিয়ে করাইছে, সবগুলোতেই মোটামুটি খারাপ না, কিন্তু ওই যে একবার এনএ পজিটিভ হয়েছে, পরে নেগেটিভ হয়েছে, এনটিডিএস ডিএনএ গুলো নেগেটিভ হয়েছে। না, আমরা যেভাবে চিকিৎসা করি সেটা হচ্ছে ওনার ডায়াগনোসিস কি এসএলই নাকি সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। এসএলই পজিটিভ হয়েছে কিনা আপনি কি রিপোর্ট জানেন? হ্যাঁ, আচ্ছা দর্শক আপনি আমাদের সাথে থাকুন, আমরা যতটুকু বুঝতে পেরেছি আমরা আলোচনা করবার চেষ্টা করছি। স্যার ধন্যবাদ। বেসিক্যালি এটা একটা রেয়ার টাইপ ডিজিজ এসএলই, এবং এসএলই সাধারণত বাংলাদেশে যারা রিউমাটোলজি নিয়ে কাজ করে তারা এটা ডিল করে। তো আমরা সাধারণত এসএলই রোগী পাই যখন কিছু কমপ্লিকেশন হয়, যেমন এরা অনেক স্টেরয়েড খেতে হয় এবং সেজন্য তাদের এভিএন হয়, হিপ জয়েন্ট তাদের অ্যাভাসকুলার নেক্রোসিস হয়, তখন আমরা এটা রিপ্লেস করি। রিপ্লেস করার পরেই এসএলই যেটা এটা একটা অটো ইমিউন ডিজিজ, সেই ডিজিজের চিকিৎসা তারা নিতে থাকে। সাধারণত এটা আমরা যেটা পাই রিউমাটোলজি যারা করে তারা এসএলই ডিল করে, অনেক সময় এন্ডোক্রাইনোলজিও তারা একটু ডিল করে, যেহেতু কিছু সমস্যা এন্ডোক্রাইন সিস্টেমও হয় আর কি। ওনার যে সমস্যাগুলো রয়েছে অবশ্যই রিউমাটোলজিস্টের শরণাপন্ন হওয়াটা এই মুহূর্তে অনেক বেশি জরুরি। একদমই, আমরা যে প্রসঙ্গে ছিলাম স্যার, যে আমরা যদি একটি লিগামেন্ট ইনজুরি করে রোগী পেয়ে থাকি সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বোঝার উপায়গুলো কি, কিভাবে তিনি বুঝবেন, এ বিষয়ে আপনি আলোচনা করছিলেন, আরো বিস্তারিত জানব। জি, সাধারণত যদি তার পাটা ফুলে যায় তাহলে তাৎক্ষণিক আমরা এক্সামিন করে আমরা বুঝতে পারবো না। ফুলে যাওয়ার পরে যখন ফুলে যাওয়াটা কমে যায় সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পরে, তখন আমরা তার হাঁটুর এক্সামিনেশনটা করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন। সেখানে আমরা ড্রয়ার টেস্ট করি, মেলাকম্যান টেস্ট করি বা ম্যাকমারি টেস্ট করে আমরা ক্লিনিক্যালি ফাইন্ডিংসটা আমরা বুঝতে পারি তার লিগামেন্টটা ছিঁড়ে গেছে কিনা। তারপরে আমরা সাধারণত রেডিওলজিক্যাল পরীক্ষা যেটা এমআরআই করে দুইটা কোইনসাইড করে আমরা ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস করে আমরা যদি দেখি যে তার এসিএল বা পিসিএল বা এমসিএল বা এলসিএল যেগুলো লিগামেন্টস আছে এগুলো যদি ইনজুরি থাকে তা আমরা যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হবে, না হলে অনেক সময় অপারেশন করি। তো অপারেশন আগে যেরকম করা হতো সেটা হচ্ছে যেটা ওপেন, এখন যেটা করা হয় সেটা আর্থ্রোস্কোপি। এই যে অপারেটিভ প্রসিডিউরগুলো বর্তমানে উন্নত চিকিৎসা পদ্ধতি এসেছে এবং আগেরগুলোকে আমরা কাটিয়ে উঠে খুব সংক্ষিপ্ত সময়ের মাঝে অপারেশন করছি, এগুলো সম্পর্কে অনেক বিস্তারিত জানার আছে, জানবো। তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এই যে লিগামেন্ট ইনজুরি হচ্ছে, লিগামেন্ট ইনজুরির চিকিৎসার ক্ষেত্রে এখন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিশ্চয়ই এসেছে। সেক্ষেত্রে স্যার আলোচনা করছিল আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টি নিয়ে। একটু জানবো আসলে আর্থ্রোস্কোপি কোনটা এবং আর্থ্রোপ্লাস্টি কোনটা? ধন্যবাদ। আর্থ্রোস্কোপি, আর্থ মানে জয়েন্ট, স্কোপি মানে দেখা। তো এটা হলো একটা সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট, যন্ত্র, যেটা আমরা যদি বলি 21 শতকের একটা সর্বশেষ একটা প্রযুক্তি। এই যন্ত্রে মানে এমন একটা যন্ত্র, আমরা এটা দিয়ে জয়েন্টের যদি দেখি, জয়েন্টের স্কোপটা ঢুকাই আর মনিটরে দেখি, তাহলে জয়েন্টের প্রতিটা জায়গায় উই ক্যান সি, আমরা দেখতে পারি। মানে যদি একটা জয়েন্টের 360 ডিগ্রি পর্যন্ত দেখা যায়, কিন্তু যখন কেটে অপারেশন করি কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাই না, যেটুকু কাটি অতটুকু। সুতরাং আর্থ্রোস্কোপির সাহায্যে যে কোনো ধরনের লিগামেন্ট ইনজুরি বা অন্যান্য যে মেনিসকাস, যেমন হাঁটুর ক্ষেত্রে মেনিসকাস ইনজুরি হয়, কাদের ক্ষেত্রে ল্যাব্রাম বা জোড়া বারবার ছুটে যায়, কাদের পেশি ছিঁড়ে যায়, যে কোনো অ্যাক্সিডেন্ট, খেলাধুলা, যে কোনোভাবে বয়সের সাথে কাজকর্মে, তাই রুগীরা সাধারণত যখন আসে অ্যাকচুয়ালি রুগীর কথা শুনেই আমরা বুঝতে পারি। যেমন হাঁটুর ক্ষেত্রে যে সে বলবে আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না, সিঁড়িটা উঠানামা করতে অসুবিধা, তাড়াতাড়ি হাঁটছি হঠাৎ মোড় ঘুরছি মনে হচ্ছে আমার হাঁটুটা ঘুরে যাচ্ছে, আমার কন্ট্রোলে নাই, এই ধরনের। আবার অনেক সময় হাঁটু সোজা বাস করতে পারে না, লকিং, এই ধরনের
উপসর্গ নিয়ে রুগীরা আসে হাঁটুর ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে বলে যে আমার জোড়া মাঝে মাঝে ছুটে যায়, ঘুমের মধ্যেও ছুটে যায়, আচ্ছা। আমি হাত তুলতে পারি না, জামা কাপড় খুলতে পড়তে অসুবিধা হয়, মাথা চিরুনি করতে পারি না, গোসল করার সময় শ্যাম্পু সাবান ইত্যাদি করতে হবে না। এই ধরনের উপসর্গ আসে যখন নিয়ে রুগীরা, বা একটা ঘটনা, অ্যাক্সিডেন্ট বা এই কাজকর্ম করতেছে, এই ধরনের হিস্ট্রি দিলে তখন আমরা বুঝি। তখন আসলে দেখার জন্য ক্যামেরা দিয়ে একটা ছিদ্র করে দেখার জন্য আর্থ্রোস্কোপি করে থাকেন? না, তার আগে তো আমরা ডায়াগনোসিস করি কনফার্ম। তার হিস্ট্রি শুনে তাকে আপনার এমআরআই সিটি করে দেখি, তারপর এই ধরনের লিগামেন্ট ইনজুরি হয়েছে, তারপরে আর্থ্রোস্কোপির মাধ্যমে এটা আমরা দেখা, মানে ডায়াগনোসিস করা, তারপর চিকিৎসা দেওয়া, দুইটা কাজ। একই সঙ্গে দুটো কাজ হচ্ছে। স্যার এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি। আমার নাম বেনজির আহমেদ, জি আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। জি, কি সমস্যা? আমি স্যারের কাছে আমার একটা যাই, আমি আপনাদের আজকে 24 বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম, বুঝছি। তো অ্যাক্সিডেন্ট করার পরে আসলে আমার এই বাম পাটা অতিরিক্ত ফ্র্যাকচার হয় আর কি। বাম ফ্র্যাকচার হওয়ার পরে লিগামেন্ট ছিঁড়ে দেয় আর কি, এবং মাংসটা বেশি থাকে না, পরে আমাকে স্কিন ক্যাপ দেওয়ানো হয়। তো এখন এই 25 বছর মোটামুটি হয়েছিলাম, ইদানিং আমার এই পায়ে ইনফেকশনটা। দর্শক, আপনি সংযোগজনিত জটিলতার কারণে আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি কি জটিলতাকে আরেকটি বার বলবেন সংক্ষিপ্ত করে? আমার সমস্যাটা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। জি, অ্যাক্সিডেন্ট করার পর আমার আপনার লিগামেন্ট ছিঁড়ে যায়, লিগামেন্ট ছিঁড়ে গেছে বা পায়ে। জি, এখন পায়ে আপনার মাংস কিছু না। আচ্ছা, পরে স্কিন ক্যাপ করে আপাতত কোন রকম ঠিক করে দিয়েছে। তবে এতদিন ভালো ছিলাম, পায়ে আপনার ইনফেকশন হয়েছে, তো ইনফেকশনে সারতে যাচ্ছে, বুঝতেছেন। 3 সপ্তাহ 5 সপ্তাহ কিন্তু আমার ইনফেকশনটা কাটতে যাচ্ছে না। এর মধ্যে আমি কি করতে পারি? জি, দর্শক, সংযোগজনিত জটিলতার কারণে আমরা তো স্পষ্ট শুনতে পারিনি বিষয়টি। তারপর যতটুকু বুঝতে পেরেছি আপনার সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করছি, আপনি আমাদের সাথেই থাকুন। স্যার যেমনটি বলছিল যে ওনার লিগামেন্ট হয়তো বা ছিঁড়ে গিয়েছে অ্যাক্সিডেন্টের কারণে, লিগামেন্টটা ছিঁড়ে গেছে। তো আমরা সাধারণত দুভাগে ভাগ করি। সাধারণত যদি অ্যাকিউট, যদি 21 দিন বা 1.5 মাসের ভিতরে আসে তাহলে একরকম, যদি দেখা যায় যে অনেক পুরনো তাহলে আর এক রকম। অনেক পুরনো যাদের লিগামেন্ট ইনজুরি থাকে তাদের যে হাঁটুর ভিতরে যে কার্টিলেজটা, এগুলো অনেক সময় ড্যামেজ থাকে। হ্যাঁ, এবং দেখা যায় যে তাদের অপারেশন করলো, ধরেন 5 বছর পরে আসছে তার লিগামেন্ট ইনজুরি, তার অপারেশন করলেও তার কিছু ব্যথা থেকে যায় যদি কার্টিলেজ ইনজুরি থাকে। তো এইটা আমরা আগে থেকে কাউন্সিলিং করি। আপনার কিন্তু লিগামেন্ট ইনজুরি আছে, লিগামেন্টের দিলে স্ট্যাবিলিটিটা থাকবে, অর্থাৎ আগে যেমন ছুটে যাওয়া যে ভাবটা ছিল সেটা চলে যাবে, হাঁটু স্ট্যাবল হবে। কিন্তু আপনার যেগুলা কার্টিলেজ ক্ষয় হয়েছে দীর্ঘদিন ব্যবহারের জন্য, সেটার কিছু ব্যথা হবে, সেই ব্যথাটা কিন্তু থেকে যাবে এই কাউন্সিলিংটা। তবে তার ব্যথা অনেক সময় স্ট্যাবিলিটি এনশিওর করলে কমে যায়। তো এখন তার যদি অনেক পুরনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে এখনো হয়তো অপারেশন করে কিছু বেনিফিট হবে, স্ট্যাবিলিটি। সেক্ষেত্রে স্যার আমরা তো একটি অপারেশনের প্রসিডিউরের কথা জানলাম, এই রোগীর ক্ষেত্রে কোন ধরনের অপারেশন করাটা জরুরি? এই ধরনের রোগী যদি বেশি বয়স হয়ে থাকে, লাইক 55 বা 60 অ্যাবাভ, তাহলে এই রোগীর জন্য আমরা ওয়েট করতে থাকবো অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে কিনা। তার লিগামেন্ট রিকনস্ট্রাকশন এখন কোনো করে বেনিফিট নাই। আমরা বলি যাদের হাড় ক্ষয়, তার মানে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে আরো অনেক আগে, 8-10 বছর আগে। এখন তার যে ব্যথা হচ্ছে সেটা হচ্ছে হাড় ক্ষয়ের ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা। এই অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা আমরা করব। যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে ফেল করে তাহলে আমরা বলবো যে আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টটা হবে না, আপনার অপারেশন লাগবে। এবং সেই অপারেশন হচ্ছে
রিপ্লেসমেন্ট সার্জারি। জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। স্যার জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্পর্কে জানার আছে, একটু স্যারের কাছে যাই যে স্যার আমরা তো আর্থ্রোস্কোপিতে ছিলাম যে ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে অপারেশন, না তাতে কি জটিলতা সমাধান করা সম্ভব, নাকি এই যে লিগামেন্টটা ছিঁড়ে গেল এটাকে কি সঠিকভাবে আবারও একই রকম অবস্থায় ফিরিয়ে দেওয়ার কতটুকু পসিবল? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ঠিকই যে আগের যে পজিশনে একটা লিগামেন্ট ছিল, যে কোনো কারণে যদি সে ছিঁড়ে যায় বা রাপচার টিয়ার যেটাই হোক, নতুন করে আমরা অ্যাকচুয়ালি ওই রকমভাবে ঠিক যে পজিশনে ছিল ওই রকমভাবে আমরা নতুন একটা লিগামেন্ট তৈরি করি আর্থ্রোস্কোপির সাহায্যে। ছোট 2-3টা ছিদ্র করে হাঁটুর ক্ষেত্রে, কাঁধের ক্ষেত্রে এরকমভাবে ঠিক। তবে হ্যাঁ, এই যে নতুন লিগামেন্ট যে আমরা তৈরি করে দিলাম, তৈরি করার পর একটা নির্দিষ্ট সময় পরে তাকে নর্মাল অ্যাক্টিভিটি ফিরে যাওয়ার কাজ করা যাওয়ার জন্য সে অনেক কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম করবে। তো এখন যেটা আবার বলছি যে আর্থ্রোস্কোপ দিয়ে যে আমরা যে জয়েন্টে দেখি, এমন একটা ডায়াগনস্টিক সাথে সাথে তার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। কারণটা কি, এটা যে এই পেশেন্টগুলো আমরা যে আর্থ্রোস্কোপি দিয়ে চিকিৎসা করি, যেহেতু ছোট ছোট ছিদ্র করে রোগী যেদিন ভর্তি হয় সেই দিন অপারেশন করলে বিকালে চলে যেতে পারে বা পরদিন চলে যেতে পারে। এখানে কোনো রক্ত ক্ষরণের অবস্থা নাই, তাই রক্ত দিতে হয় না। রুগীকে মাত্র একদিন বা হাসপাতালে থাকতে হয়। কোনো এখানে ধরেন এইটা দিয়ে করলে কোনো ইনফেকশনের কোনো চান্স থাকে না, দ্রুত রুগী সুস্থ হয়ে যেতে পারে। তারপর যেহেতু এটাতে ছোট ছিদ্র করা হয়, এখানে দ্রুত তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে স্বাভাবিক জোড়ার নড়াচড়া, সেগুলা দেওয়া যায়। সুতরাং শুধু যে লিগামেন্ট তা না, অনেক কিছু রোগের ডায়াগনোসিস করা যায় আর্থ্রোস্কোপির সাহায্যে, চিকিৎসা ব্যবস্থা করা যায়, অনেক রোগ আছে। এবং স্যার পরবর্তীতে এই রোগীগুলো কতটুকু সুস্থ স্বাভাবিকভাবে হাঁটতে পারে এবং পরবর্তীতে ফিজিওথেরাপির কোনো প্রয়োজন রয়েছে কিনা আমি জানবো আপনার কাছে। কিন্তু আমরা ছিলাম যে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে, খুব চমৎকার একটি বিষয় জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, এবং নিঃসন্দেহে প্রত্যেকে ভয় পায়, অনেক বড় একটি অপারেশন এটি ভেবে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন স্যার, এটা আসলে কতটা জটিল প্রসিডিউর? জি, জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা একটু এন্ড স্টেজ আর্থ্রাইটিসের একটা ট্রিটমেন্ট। তো আমি এটা ঠিক আর্থ্রোস্কোপির সাথে মিলিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। এটা একটা গ্রুপ অফ মেশিন। আমাদের দেশের গড় আয়ু অনেক বেড়ে যাচ্ছে, যাদের 60 ঊর্ধ্ব বা 70 ঊর্ধ্ব মানুষের হাঁটুর ব্যথার কারণ ভিন্ন। তারা হয়তো আর্লি স্টেজে যে ট্রমা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম এটা একটা ডিজেনারেটিভ প্রসেস, অর্থাৎ হাঁটুর ক্ষয় এটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং এইটা যখন অল্প হয় তখন অনেক সময় ব্যায়াম এবং ওষুধে ভালো হয়ে যায়। যদি মাঝারি হয় অনেক সময় ইন্টারভেনশন, এখন ইদানিং কালে যেটা ভিস্কো সাপ্লিমেন্টেশন দেয় বা পিআরপি দেয় বা কেউ কেউ স্টেম সেলও অনেক সময় দেয়। এটা মাঝারি প্রক্রিয়া, কিছুদিন ভালো থাকার একটা টেম্পোরারি প্রসিডিওর। তারপরে যদি একেবারে কোনো কিছুতেই যখন কাজ না হয়, যখন ওষুধ, যখন ইনজেকশন, যখন ফিজিওথেরাপি সবকিছু যখন ব্যর্থ হয় এবং দেখা যায় যে হাঁটুর কার্টিলেজ নেই এবং দুটোই ঘষা ঘষা খাচ্ছে, একদমই হাঁটতে পারছে না, এমন তো অবস্থায় আমরা নি রিপ্লেসমেন্ট সার্জারি করে থাকি। এবং একটা বয়সের পরে স্বাভাবিক নিয়মেই নি রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজন পড়ে না 60 ঊর্ধ্বে। কারণ এই সার্জারিটা এই জন্যই প্রয়োজন, যদি না করে তাহলে সে ওষুধ খাবে এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা তখন এটাকে হিসাবে আনি। যদি ওষুধে দেখা যায় প্রাথমিক পর্যায়ে আমাদের হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসার হয়, কারো কারো কিডনিতে সমস্যা হয় এবং অনেক ব্যথার ওষুধ খেয়ে, দীর্ঘদিন ব্যথা ওষুধ খেয়ে তাদের কিডনি ফেলিউরও হয়ে যেতে পারে। তাছাড়া আমি মুখের রুচি এবং পা ফুলা যাওয়া এবং দৈনন্দিন তার একটি, আমি বলবো যে একটি অসুখে পরিণত হয় সে। সেজন্য দীর্ঘদিন ব্যথার ওষুধ বা যে কোনো ওষুধের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যেটা ক্রাইটেরিয়া করা আছে যে এই পর্যায়ে আপনাকে অপারেশন করতে হবে, তখন কি দেরি না করে, সময় ক্ষেপণ না করে অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা খুব জরুরি। স্যার একজন দর্শক সংযোগে আছে, কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম জুরিয়া রহমান। জি, আমরা শুনছি আপনাকে। আমার ওই যে কোমরে দুইটা হাড় বাঁকা হয়ে গেছে, হয়ে গেছে, সইরা গেছে। কোন তিনটা হাড়? লাম্বার? ডাক্তারে কইছে অপারেশন করবার। এখন ওই যে পাওটা আমার জাম হয়ে গেছে, পাও জাম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা।
জি জি। আর এর জন্য কি সমস্যা, অপারেশন করলে কি হবে, কি পাওয়া কেমনে ভালো হইব? আপনার বয়স কত? দর্শক, আপনার বয়স কত এবং অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ রয়েছে কিনা? হ্যাঁ, আমি গাজীপুর থেকে বলছি। আমি একটু জানতে চাই যে আপনার কি ডায়াবেটিস রয়েছে কিনা, হার্টের কোনো সমস্যা, কিডনির কোনো জটিলতা? আমার ডায়াবেটিস হয় নাই, আমার ডায়াবেটিস নাই, কিন্তু আমার খালি হার্ট বিট হয়ে গেছে এই জন্য। জি 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 জি, আপনি সাথেই থাকুন দর্শক। আমরা ব্যথা নাই, কিন্তু জাম হয়ে গেছে, হাতটা পাটা জাম হয়ে গেছে, পাও খালি ভিতরে কামড়া, পার ভিতরে। জি জি, আমরা বুঝতে পেরেছি দর্শক, আপনার জন্য অনেক সহমর্মিতা। আমরা আলোচনা করব বিষয়টা নিয়ে, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন যে তার একটু আঘাত পেয়েছিলেন এবং সেই কারণে তার ব্যথা করছে। এই সমস্যাগুলো আসলে কি কারণে, এখন করণীয় কি? ধন্যবাদ। তার আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। তার মূলত সমস্যা কোমরে, এবং কোমরে বহুবিধ সমস্যা থাকে। কারো করে ডিস্কের সমস্যা থাকে, কারো করে স্পন্ডালিসিস অর্থাৎ ভার্টিব্রা ছুটে গিয়ে থাকে, এটা আবার ডিজেনারেটিভ হতে পারে বা ট্রমা হতে পারে। যাই হোক, এখানে যেটা আমরা যে কোমরের এই সমস্যাটা সূক্ষ্মভাবে আমাকে ডায়াগনোসিস করতে হবে, এক্সামিন করে হোক এবং অথবা ইনভেস্টিগেশন হোক। অনেক সময় এটা আমরা এমআরআই করে ইনভেস্টিগেশন করব, সেই অনুযায়ী আমরা তাকে ট্রিটমেন্ট দিব এবং ফলো আপে থাকতে হবে। কোমরের ব্যথার সমস্যা হচ্ছে দীর্ঘদিন ফলো আপে থাকতে হবে। উনি যেমনটা বলছিল তার ডিস্ক প্রোলাপস হয়ে গিয়েছে, হয়তো বা পাটি অবশ অবশ ফিল হচ্ছে। জি, সেটা আমরা প্রথমে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করব, অর্থাৎ তাকে বিশ্রাম দিব, হয়তো কিছুদিনের জন্য ব্যথার ওষুধ দিব, কিছুদিনের জন্য ফিজিওথেরাপি দিব। এই ধরনের কনজারভেটিভ ট্রিটমেন্ট যদি ফেল করে তাহলে তাকে আবার অ্যাসেসমেন্ট করব যে এই কনজারভেটিভ ট্রিটমেন্টে ভবিষ্যতে চালানো যাবে কিনা। ভবিষ্যতে যদি চালানো না যায় তাহলে আমরা মনে করি যদি বয়স থাকে, যদি দেখি যে সবকিছু ফেল করছে, ওষুধ, ফিজিওথেরাপি এবং অন্যান্য ব্যবস্থা ফেল করে, তখন আমরা অপারেশনের জন্য নিশ্চয়ই, তবে এটা খুবই পার্সেন্টেজ খুবই কম। একদমই অবশ্যই সচেতন হবেন দর্শক। স্যার, যেমনটি বলছিলাম যে আর্থ্রোস্কোপি নিয়ে আলোচনা করছিলাম, যে আর্থ্রোস্কোপিতে সফলতার হার কিরকম, ওই ব্যক্তিটা কিভাবে সাধারণ জীবনযাপন করতে পারে এবং ওই সম্ভাবনাটা আসলে কতটুকু, এবং তাদের ক্ষেত্রে পরবর্তীতে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? আর্থ্রোস্কোপির সাহায্যে যদি আমরা লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি বা যে কোনো লিগামেন্ট রিপেয়ার করি, এর সফলতা অ্যাকচুয়ালি নেয়ার অ্যাবাউট টু আগে স্বাভাবিক অবস্থার মতো। তবে কিছু কিছু ক্ষেত্রে তো ফেইলুর হইতে পারে প্রতিটা সার্জারি। তবে যদি সে অপারেশনের পরে তার যদি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা ভালো হয়, ডাক্তারের পরামর্শ মতে সে আবার তার কাজে ফিরে যায়। যেমন আমরা একটা যদি হাঁটুর লিগামেন্ট বা কাঁধের লিগামেন্ট তৈরি করার পর যে স্পোর্টিং পারসন ছিল খেলাধুলা, তাকে বলি যে আপনি 6 থেকে 9 মাসের আগে খেলায় যেতে পারবেন না, কিন্তু এই টাইমে আপনি অ্যাকর্ডিং টু ফিজিওথেরাপি বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মকানুন মানবেন এবং তার ওয়ার্ম আপ, স্ট্রেচিং, স্ট্রেন্থেনিং এই ধরনের এক্সারসাইজগুলো করে তার খেলায় ফিরে যেতে পারবেন। সুতরাং আর্থ্রোস্কোপি সার্জারি আমরা যেটা বারবার বলছি যে 21 শতকের দিকে এসে এটা একটা অর্থোপেডিক চিকিৎসা ব্যবস্থায় বিরাট একটা সাফল্য অর্জন করেছে। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে তো ফেইলুর হইতেই পারে, যেটা আমরা আর্থ্রোস্কোপির ক্ষেত্রে কি অপারেশন করলাম সেটার উপর ডিপেন্ড করে ফেইলুর। কেননা রুগী তো অনেক সময় আবার অ্যাক্সিডেন্ট হতে পারে, তা আবার যে কোনো সময় ঝামেলা হইতে পারে, লিগামেন্ট ছিঁড়তে পারে, জোড়া ছিঁড়তে পারে। সুতরাং ওভারঅল অ্যাসেস করলে এর রেজাল্ট খুবই ভালো, যখন ওপেন সার্জারির থেকে এর রেজাল্ট খুবই ভালো। এবং স্যার, এই যে আপনি অপারেশন করে দিলেন ছিদ্রের মাধ্যমে, পরবর্তীতে এই ব্যক্তিগুলোকে আসলে পুনর্বাসন করা বা বারবার ফলো আপ করাটা কতটুকু জরুরি, এবং এক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? ফিজিওথেরাপি তো ধরেন আমরা বলে থাকি, অ্যাকচুয়ালি কিছু আছে নিয়মকানুন, কিছু আছে নিজে ব্যায়াম করা, আর কিছু আছে ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি দেওয়া। এখন সব ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক প্রয়োজন হয় না,
মেইনলি এক্সারসাইজটা। এখন আমরা যে কখন তাকে কি ধরনের এক্সারসাইজ দিব, যেমন একটা জোড়ার স্বাভাবিক নড়াচড়া আছে, এটা এক ধরনের এক্সারসাইজ। আবার জোড়ার আশেপাশে মাসেলগুলোকে শক্তিশালী করার একটা এক্সারসাইজ আছে, তারপরে ভারী ওজন বহন করা এক্সারসাইজ আছে। এই ধরনের এক্সারসাইজ অনেক সময় রুগী নিজে করতে পারে না, তখন আমরা বলি যে স্পেসিফিক যে ফিজিওথেরাপিস্ট, যেমন স্পোর্টস ইনজুরির উপর যে ফিজিওথেরাপিস্ট, তার কাছে এই উপদেশগুলো নিতে হবে। এবং ওই ফিজিওথেরাপিস্টও জানতে হবে যে আমি কি অপারেশন করে দিয়েছি এবং এইটার একটা পর্যায়ক্রমে কোন স্টেজের পর কোন স্টেজে যেতে হবে, তখন তাকে এভাবে ফিজিওথেরাপিস্ট তাকে নির্দেশনা দিবে, যদি সেই স্পোর্টসিক রিলেটেড বা ওই প্রফেশনাল পেশাগত রিলেটেড ফিজিওথেরাপিস্ট হয়ে থাকে। এখন তারপরে ওই যে সে কি ধরনের অ্যাক্টিভিটি করে, ওই যে লিগামেন্ট যার অপারেশন করা হলো, যেমন একজন আসে হইতে পারে সে ফুটবল খেলোয়াড়, কিন্তু আরেকজন হইতে পারে ক্রিকেট খেলোয়াড়, কিন্তু এই দুইজনের এক্সারসাইজ কিন্তু ব্যায়াম কিন্তু সেম নয়। অনেকে জিমনেশিয়ান হয়ে থাকে, ট্রেইনার হয়ে থাকে, তারা এরকম ভাবে লিগামেন্ট ইনজুরির শিকার হচ্ছেন এবং তারা পরবর্তীতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। একটু স্যারের কাছে যে ছোট্ট করে আনসার দেবো যে স্যার, এই যে বিভিন্নভাবে লিগামেন্ট ইনজুরি হচ্ছে বা জয়েন্ট ইনজুর্ড হচ্ছে, এগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? ধন্যবাদ। আমরা সাধারণত যখন যারা খেলে তাদের এক্সারসাইজ এবং তাদের প্রি গেম এক্সারসাইজ, ধরেন সে খেলবে ফুটবল, তার মাসেল বাল্ক, তার স্ট্রেংথেনিং, এই ট্রেনিংগুলা তাকে বেশি করতে হবে। অনেকে যেমন আনফিট অবস্থায় খেলতে নামে, তাহলে তার লিগামেন্টগুলা ইনজুরি হবে। এবং সে যখন এক্সারসাইজ করবে, ডেইলি এক্সারসাইজ করবে, তাকে জানতে হবে আমার কি ধরনের ইনজুরি হতে পারে, তাকে বুঝতে হবে যে সে ইনজিওর্ড কিনা। অনেক খেলোয়াড় আমরা দেখেছি যে খেলতে ইনজুরি হয়, কিন্তু ইনজুরি ধরতেই তার 3 থেকে 6 মাস লেগে যায়। সেজন্য তাকে তার প্রি ট্রেনিং যখন হবে খেলার আগে এবং সে যখন ওরিয়েন্টেড হবে, তাকে আমাদের এই পুরো জিনিসটা সম্পর্কে বুঝিয়ে বলাটা খুব বেশি জরুরি। একটু স্যারের কাছে যাব। স্যার, প্রায় শেষের দিকে একদম জানতে চাই যে হাড়কে মজবুত করার জন্য, যাতে করে পরবর্তীতে জটিলতার সম্মুখীন না হয়, আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা জি, হাড়কে মজবুত শক্তিশালী রাখার জন্য সাথে সাথে জয়েন্টকেও আমরা রেগুলার এক্সারসাইজ করতে পারি, যেমন হাঁটা, সাইক্লিং করা, সুইমিং করা, জগিং করা, এই ধরনের একটা ইভেন আপনার এই করে থাকতে পারে। তারপর খাওয়া দাওয়ার মধ্যে আছে যেমন একটা ব্যালেন্স ডায়েট হইতে পারে, সেটা সামর্থ্যের মধ্যেও গ্রিন লিফি ভেজিটেবল হইতে পারে, ছোট মাছ হইতে পারে, এগুলো খাইতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় বা অতিরিক্ত সুগার বা প্রসেস ফুড যেগুলো আছে এগুলাকে অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে যারা স্মোকার বা অ্যালকোহল, এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর ওয়েট যেটা ফ্যাক্টর আছে আমাদের, ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি ওজনকে নিয়ন্ত্রণ রাখি, রেগুলার এক্সারসাইজ করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এটা জোড়ার বা পেশি শক্তিশালী হয়, মজবুত হয় এবং স্বাভাবিক নড়াচড়া কার্যক্রমে ফিরে আসতে পারে। এগুলো হলো রেগুলার প্রসেস একটা। যখনই অ্যাসোসিয়েট যদি কোনো ভিটামিন থাকে, ক্যালসিয়াম, সেগুলো আমাদেরকে নিতে হবে রেগুলার। এবং এক্সপোজার, সান এক্সপোজার থাকতে হবে, তাহলে ভিটামিন আমাদের শরীরে যে ন্যাচারাল ভিটামিনটা আমরা পেতে পারি এগুলো। আর সাথে সাথে কোনো যদি ডিজিজ থাকে, বিশেষ করে অ্যান্ড্রোক্রাইন হরমোনের, সেটার জন্য আলাদা চিকিৎসা নিতে হবে। কার্ডিয়াক রেসপিরেটরি যে প্রবলেম থাকে, সেটারও রেগুলার এক্সারসাইজ করতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এগুলো সব মিলেই আমাদের অ্যাকচুয়ালি আমাদের বোনস, জয়েন্টস বা মাসেলকে মজবুত ও শক্তিশালী রাখা যেতে পারে। নিশ্চয়ই। একদম শেষ প্রান্তে স্যার, আপনি কিছু যোগ করতে চান কিনা এক লাইনে? হ্যাঁ, ধন্যবাদ। আমি মনে করি যেটা ইন্ডিকেশন, মনে করেন যে আর্থোপ্লাস্টি যদি ইন্ডিকেশন থাকে, সেক্ষেত্রে জোরাজোরি করে ওষুধ খাওয়ানোর দরকার নেই। যদি আর্থোপ্লাস্টির ইন্ডিকেশন থাকে, তাহলে সেইটা গ্রেড অনুযায়ী তাকে আর্থোপ্লাস্টিতে যেতে হবে। যাদের এক্সট্রিম স্টেজ, এন্ড স্টেজ অস্টিওআর্থ্রাইটিস যদি হাঁটুতে থাকে, তাহলে আমি মনে করি এন্ড স্টেজ আর্থ্রাইটিসের জন্য রিপ্লেসমেন্ট সার্জারি। যাদের ক্ষেত্রে আসলে সার্জারির ভূমিকা রয়েছে, অবশ্যই ডিলে না করে, সময় ক্ষেপণ না করে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে গিয়ে এই প্রসিডিউরটা মেনটেন করাটাই একমাত্রই তার ওয়াইজ ডিসিশন হবে। আমরা এটাই বলতে পারি যে অবশ্যই এক্ষেত্রে দর্শকদের সচেতনতার বিকল্প কিছু নেই। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, দুজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা নিজেরা একটুখানি সচেতন হই। জোড়া ইনজুরি কিংবা আমাদের জয়েন্টে যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, তবে এক্ষেত্রে চিকিৎসকের প্রতি আস্থা রাখাটাই একমাত্র আমাদের কর্তব্য। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।